আমি অ্যাডভোকেট বিবেক চন্দ্র এবং আমার সাথে আছেন ব্যারিস্টার জাকারিয়া হাবিব। সুপ্রিম কোর্ট চত্বর থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সমাজের কিছু ঘটনা আমাদেরকে অত্যন্ত পীড়া দিচ্ছে এবং সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন আইনজীবীর দায়িত্ব হিসেবে আমরা আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই। তো এই বিষয়ে আমি আজকে আলোচনা করব ব্যারিস্টার জাকারিয়া হাবিবের সাথে। আমি প্রথমেই আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, এই যে হঠাৎ করে আমাদের সমাজের চারপাশে ধর্ষণের ঘটনাগুলো বেড়ে গেল, বিশেষ করে শিশু ধর্ষণ, যেমন আসিয়ার ঘটনাটা মাগুরাতে ঘটেছে, এবং তাছাড়াও অনেকগুলো ধর্ষণের ঘটনা আমরা চারপাশে দেখতে পাচ্ছি হঠাৎ করে। তো এই হঠাৎ করে এই ধর্ষণের ঘটনাগুলো বেড়ে যাওয়ার পিছনে আপনি কি কারণ আছে বলে মনে করেন? ধন্যবাদ বিবেক। একটা জিনিস চিন্তা করেন যে ভেরি রিসেন্টলি আসিয়ার যে ঘটনাটা মাগুরার, সেটা অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণিত একটা ঘটনা। একটা ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, যার বুঝে উঠারও কোনো ক্ষমতা নাই, তার সাথে এই ধরনের পাশবিক একটা ঘটনা ঘটছে। এটা আসলে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর দ্রুত বিচার হোক, এটার আমরা প্রত্যাশা করি। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সিরিয়াল ভাবে যে কিছু ধর্ষণের ঘটনা ঘটছে, এটা শুধু আইনের দায়ভার না বা আইন শৃঙ্খলা বাহিনীর দায়ভার না, এটা সামাজিক ভাবে সমাজেরও দায়ভার এবং পারিবারিক দায়ভারও মধ্যে বর্তায়। আপনি একটা ছোট্ট উদাহরণ যদি আমি দিই, আসিয়ার যে ঘটনা, আসিয়ার বড় বোনের বিয়ে হয়েছে মাত্র 14 বছর বয়সে। 14 বছর বয়সে একটা মেয়ের, একটা বাচ্চার কি ধরনের বুদ্ধি জ্ঞান থাকে আপনি একটু চিন্তা করে দেখেন। 14 বছরের মেয়েকে তারা বিয়ে দিয়েছে, বাল্য বিবাহ ঘটনা, এটা একটা অপরাধের শামিল। এই ঘটনাকে প্রশ্রয় তার বাবা মা দিয়েছে, পারিবারিকভাবে একটা অবক্ষয়। দ্বিতীয় কথা, যে সমাজ এটাকে কি বলে পূর্ণ প্রোটেস্ট করে না, এটা সামাজিকভাবে অবক্ষয়। তাই এখানে সরাসরি আইন ইনভোক করবে তখনই, আইনের যখন অ্যাওয়ারনেস বা আইনের নলেজ থাকবে তখনই ইনভোক করতে পারবে। দ্বিতীয় কথা, যখন 14 বছরের সেই সন্তানটা তার বাবা মাকে বললো যে আমার শ্বশুর বাড়িতে অন্ধকারে আমাকে জাপটায় ধরে, পরিবার সেটাকে কনসার্ন না নিয়ে তাকে তার বাসায় পাঠায় না, তার ছোট মেয়েটাকেও পাঠায় দেয়। একটা পারিবারিক সাপোর্টটাও একটা সন্তান পায়নি। আচ্ছা, আমরা জানি যে আমাদের দেশে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, সেখানে ধর্ষণের যে অপরাধ সেটার বিচারের ব্যবস্থা আছে। এটা তো শক্ত একটি আইন। এখানে যেমন আপনার ধর্ষণের ক্ষেত্রে 30 দিনের মধ্যে পুলিশকে তদন্ত শেষ করতে বলা হয়েছে। এছাড়াও এই ধর্ষণের মামলাগুলো 180 দিনের মধ্যে বিচার কার্য শেষ করার এখানে দ্বিমত পোষণ করছে। এই কারণে শুধু আইন দিয়ে কোনো অপরাধ দমন করা সম্ভব না। আমি প্রথমে বললাম পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতা এবং রাষ্ট্রীয় সচেতনতার একটা ইনভলভমেন্ট অবশ্যই দরকার আছে। আইন তো দিচ্ছেন একটা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, ঠিক আছে? আপনি যদি অপরাধ থেকে ঠেকাতে চান, অবশ্যই সবাইকে সোচ্চার হতে হবে। এই ঘটনা যারা ঘটতেছে, যার আশপাশের লোকগুলোকে সোচ্চার হইতে হবে। মহল্লা, পাড়া মহল্লা সব জায়গায় সোচ্চার হইতে হবে, পারিবারিক সোচ্চার হইতে হবে। আপনি আইন করেছেন যে 180 দিনের মধ্যেই বিচার ব্যবস্থা সম্পন্ন করতে হবে। আপনি বলেন, আমাদের যে আইন ব্যবস্থা আছে বা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তাদের পক্ষে এটা কি সম্ভব? না, এটা আমরা বাস্তবিকভাবে দেখতে পাচ্ছি যে এই ধর্ষণের ঘটনাগুলোর বিচার 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও আমরা দেখি হয় না যে তদন্তকারী কর্মকর্তা বিভিন্নভাবে এই সময়টাকে প্রলম্বিত করে এবং কোনো কোনো ক্ষেত্রে 6 মাস 1 বছর পরেও দেখা যাচ্ছে 3 বছর 4 বছর লেগে যায়, তদন্ত রিপোর্ট জমা দেওয়া হচ্ছে না। আবার কথা চিন্তা করেন, বিচার কাজও দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকছে এবং পরিশেষে দেখা যাচ্ছে যে আপনার সাথে একটা জিনিস আমি অ্যাড করি। আপনি চিন্তা করেন, একটা আইনের চোখে সবাই সমান এবং সে বিচার করবে কে দোষী কে নির্দোষী। কিন্তু যখন পরিলক্ষিত হয় যে এই মানুষটা দোষী, এই মানুষটা দ্বারা সংগঠিত হয়েছে, প্রুভেন আপনার প্রলম্বিত করার কোনো দরকার হয় না। এটা যত দ্রুত সম্ভব এর আইনের আওতা আনা প্রয়োজন মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে যে রিসেন্টলি আমাদের উপদেষ্টা মন্ডলী, যে আইন উপদেষ্টা মন্ডলী যেভাবে বলেছেন যে তারা ধর্ষণ আইনের মধ্যে পড়বে বা ধর্ষণ অপরাধে জড়িত হবে, তাদের আপনার জামিন দেওয়া হবে না। এটাও সম্পূর্ণভাবে কি বলে আইনের বিরূপ চর্চা। এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আসতাম। তো তার আগে আমি আরেকটা বিষয় বলতে চাই, যেটা হলো যে বিচার ক্ষেত্রে আমরা যে দেখি যে ধর্ষণের মামলায় অধিকাংশ ক্ষেত্রে যারা অভিযুক্ত এরা খালাস পেয়ে যায়। এর একটি কারণ হলো যে এই ধর্ষণের মামলাগুলো, যেমন আমরা চাই সঠিক যারা যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হোক, কিন্তু এই যে একটি আইনের সুযোগ নিয়ে দেখা যাচ্ছে এই সংক্রান্ত অনেক মিথ্যা মামলা আদালতে দেয়। এরা কখনোই চায় না অ্যাবিউজ অফ পাওয়ারটা হোক। অ্যাবিউজ অফ পাওয়ারের কারণেই কিন্তু অনেক মহিলা বা অনেক সংঘবদ্ধ চক্রও কিন্তু আপনার এই নারী শিশু আপনার আইনের মধ্যে আওতা এনে মানুষকে কি বলে হেনস্থা করছে।
তো আইনের অপব্যবহার যাতে না হয় সেই জন্য আইন মানে কোর্ট বা আইন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে সচেতন থাকতে হবে। আর অ্যাপার্ট ফ্রম অল অফ দিস, যদি দেখা যায় যে প্রুভেন ফ্যাক্ট, যেমন এই আসিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা প্রুভেন ফ্যাক্ট কারা করেছে, এই ক্ষেত্রে বিলম্বিত হওয়ার কোনো সুযোগ আমি মনে করি না থাকা থাকা উচিত দরকার নয়। আছে। আর যদি কোনো ডাউট সৃষ্টি হয় যে অমুকে করেছে কি করে নাই, সেক্ষেত্রে সে জামিন পাওয়ার যোগ্য। জামিন একটা আপনার নাগরিকের অধিকার। যদি সে অপরাধ করে না থাকে, যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে সে এই ঘটনার ঘটেনি, যদি আপনি চিন্তা করেন, যদি একটা মানুষকে বিনা অপরাধে যদি বা আপনারা কারাগারে প্রেরণ করেন এবং দীর্ঘদিন সে যদি জামিন না পায়, সেটাও কিন্তু একটা কি বলে আইনের অবক্ষয় হিসেবেই আপনার ধরা হয়। সাথে একমত পোষণ করে আমি আরো কিছু আপনার এক্ষেত্রে অ্যাড করতে চাই। সেটা হলো যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ হঠাৎ করে এই যে আমাদের সংক্রামক ব্যাধির মতো ধর্ষণটা বেড়ে গেছে, এক্ষেত্রে তারা যে প্রস্তাবটা হঠাৎ করে আমাদের সামনে নিয়ে আসলেন, তাদের প্রস্তাবটা ঠিক যে মাথা ব্যথা হলে সেটাকে মাথা ওষুধ কেটে দিয়ে ফেলার নিরাময় মতো। না করে মাথা কেটে ফেলার মতো। কারণ আপনি জানেন যে আমাদের বিচার ব্যবস্থায় যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আছে, সেখানে একটা অপরাধকে ক্রিমিনাল, বিশেষ করে ক্রিমিনাল অফেন্স প্রমাণিত হতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট। ডাউট। এবং আপনি জানেন যে জাস্টিস হারিড জাস্টিস বুরিড, অর্থাৎ এক্স্যাক্টলি। মামলার বিচার করার ক্ষেত্রে যদি আপনি তাড়াহুড়ো করেন, তবে সেক্ষেত্রে আপনার বিচার ব্যবস্থা ব্যর্থ হওয়ার ব্যর্থ সুযোগ হওয়ার রয়েছে। বেশি সম্ভাবনা থাকে। আবার সিভিল জাস্টিস সিস্টেমে আমরা যেমন দেখি যে প্রিপন্ডিয়ারেন্স অফ এভিডেন্সের উপরে বিচার ব্যবস্থাটা নির্ভর করে, অর্থাৎ যে সাক্ষ্যের ভারসাম্য নীতি, সেখানে সেটা বিচার করা হয়। কিন্তু ক্রিমিনাল জাস্টিসে আপনি যদি এটাকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি একটা অপরাধীকে যদি আপনি তাড়াহুড়ো করে সাজা দিয়ে দেন, এটা পরবর্তীতে উচ্চ আদালতে অ্যাপিলে যাবে, অ্যাপিলে গিয়ে কিন্তু এই সাজাটা টিকবে না, তখন Exactly, ওই আসামি খালাস পেয়ে যাবে। এই জন্য আমার মতামত যে এই তাড়াহুড়ো করে বিচার ব্যবস্থা বা আইন পরিবর্তন না করে বিদ্যমান আইনের মধ্যেই এটার যথাযথ প্রয়োগের মাধ্যমে এই যে ধর্ষণের যে বিচার, এটার সঠিক এবং উপযুক্ত বিচার হওয়া উচিত। না, ধর্ষণের জিনিসগুলো, যে জিনিসগুলো খুবই সেন্সিটিভ একটা জিনিস, কারণ যারা ভিকটিম থাকে তারা সহজেও এই জিনিসগুলো এক্সপোজ করতে চায় না। পারিবারিকভাবে অনেকগুলো তারা রিলাক্টেন্ট হয় যে এই জিনিসটা তারা কখনো সামাজিকভাবে বা উন্মোচন করতে, কারণ এটা তাদের কাছে একটা লজ্জাকর ব্যাপার। তারা দেখা যাচ্ছে কি বলে এই জিনিসটা করলে তাদেরও একটা সমাজে মুখ দেখানোর একটা মানে একটা 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 প্রতিকূলতা তৈরি হয়ে থাকে। এই কারণে তারা সহজে এই জিনিসটাকে সমাজের সামনে নিয়ে আসতে চায় না, যার দরুন এই জিনিসগুলো অনেকটাই ধামাচাপা পড়ে যায় এবং প্রকৃত যারা ধর্ষক বা প্রকৃত যারা যারা অপরাধী, তারা আইনের চোখে ফাঁকি দিয়ে বের হয়ে যায়। এই জন্য আমাদের সবাইকে সচেতন হইতে হবে। আর এই ধরনের অপরাধ যাতে না ঘটে, আমাদের সবাইকে সোচ্চার হইতে হবে। সচেতন হতে হবে এবং প্রত্যেককে এই ধরনের ঘৃণিত অপরাধের জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করব, এবং হ্যাঁ। যারা ভিকটিম তাদেরকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে, হ্যাঁ, এবং এই আমার- ভিকটিম যারা তারা যেন আপনারা আমাদের প্রকৃত কাছে বিচার আসতে পায়, পারেন। তাদেরকে হ্যাঁ, আমরা সাপোর্ট দিব, অবশ্যই। এবং তারা যাতে আদালতে বা থানাতে গিয়ে মামলা করতে পারে সে বিষয়ে তাদেরকে হেল্প করতে হবে। এবং যারা প্রকৃত অপরাধী, এই অপরাধীকে যেন কোনোভাবেই তাদের দল মত নির্বিশেষে কেউ যেন আমরা তাদেরকে সমাজের শেল্টার না দিই, শেল্টার না দেয়। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই বলে আমি আমরা বিবেক চন্দ্র এবং আমার সাথে আছেন ব্যারিস্টার জাকারিয়া হাবিব, জাকারিয়া হাবিব। আমরা আপনাদেরকে ভবিষ্যতের একটি প্রত্যাশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।